হেফাজতে থাকা জিহাদকে নিয়ে অভিযান তল্লাশি চালাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডি। কলকাতার খাল থেকে দুর্গন্ধযুক্ত ব্যাগ উদ্ধার। এমপি আনার হত্যায় ঢাকার ৩ জনের ৮ দিন করে রিমান্ড। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থ সহায়তা কমছে, ন্যূনতম সেবা নিশ্চিতে সংস্থাগুলোর হিমশিম অবস্থা। ভরণ পোষণে বরাদ্দ না মিললে বিপর্যয়ের শঙ্কা। পার মিলের দাম পড়ে সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় 12 টাকা মাত্র। তো 12 টাকা দিয়ে তো একটা ডিমও পাওয়া যায় না, তো 12 টাকা দিয়ে একটা মিল কিভাবে হয়? বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম পাতাল মেট্রো রেলের কর্মযজ্ঞ চলছে। কাজ হবে 12 ধাপে। ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা। পুলিশ বলতেছে ওদের এখানে প্যারেড মানে গ্রাউন্ড আছে, ওদের জায়গা মানে সংকুচিত হয়ে গেছে। সরকারের সিদ্ধান্ত প্রাইম মিনিস্টারই দিবেন যদি তারা একমত না হয়, আর একমত হলে তো এটা দূরে যাওয়ার কোনো কারণ নেই। নতুন অর্থবছরে পানির দাম বাড়ানোর তোড়জোড় চট্টগ্রাম ওয়াসার। আবাসিকে 30 এবং বাণিজ্যিকে 50% বৃদ্ধির প্রস্তাব, ক্ষুব্ধ গ্রাহকরা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থীদের জমজমাট প্রচার। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 29 মে ভোট গ্রহণ। ঠাকুরগাঁয়ে স্বর্ণের খোঁজে তোলপাড়। দিন রাত মাটি খুঁড়ছেন গ্রামবাসী। ভাগ্য বদলের আশায় ভিড় করছেন দূর দূরান্তের মানুষও। আন্তর্জাতিক আদালতের নিষেধ উপেক্ষা করেই রাফা ইসরায়েলি আগ্রাসন। রাতভর নুসেইরাত ক্যাম্পে চালানো হামলায় নিহত 4। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত এবং হেফাজতে থাকা জিহাদকে নিয়েই তল্লাশি অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডি। শুক্রবার রাতে তার দেয়া তথ্য অনুসারে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খাল থেকে পচা দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ উদ্ধার করেছে সিআইডি। তবে ভেতরে মরদেহের খণ্ডিত অংশ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সেটি পরীক্ষা করে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। আজও ওই এলাকাগুলোয় অভিযান চালানো হবে জানিয়েছেন কলকাতার সিআইডি কর্মকর্তারা। শুক্রবার বারাসাত মুখ্য আদালতে হাজির করা হয় আসামি জিহাদকে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, তথ্য নষ্ট করা, ভুল তথ্য দেয়া এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। আদালত সেসব আমলে নিয়ে জিহাদকে 12 দিনের সিআইডি হেফাজতে দেন। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার 3 আসামির 8 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তারা হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান। শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজের আদালতে তোলা হয় আসামিদের। নিখোঁজের পর গত 22 মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ওই দিনই মোহাম্মদপুর ও সাভার থেকে 3 জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তারা হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায় আনারের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বে ক্ষোভ ছিল হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের, যার সূত্র ধরে পরিকল্পিতভাবে আনারকে কলকাতায় নিয়ে হত্যা করা হয়। শুক্রবার বিকেলে ডিবি 3 আসামিকে আদালতে হাজির করে। তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরলেও আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না। শুনানি শেষে 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন, 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। না, এখন অপহরণ মামলাই আছে। আনার হত্যার ঘটনায় কলকাতায় গ্রেফতার হওয়া জিহাদ হাওলাদারকে 12 দিনের জন্য সিআইডি হেফাজতে নিয়েছে বারাসাত আদালত। জিহাদ কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। জিহাদকে আজকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে। জিহাদের 14 দিন পিছিয়ে চাওয়া হয়েছিল। আমাদের মাননীয়
সিজিএম সাহেব সেটাকে 12 দিন অ্যালাউ করেছে। 12 দিন বাদে ওকে আবার এখানে প্রোডাকশন করা হবে। এটা মৈত্রী ভাঙার কোনো কারণ নেই। অবশ্যই দুই দেশের পুলিশকে হেল্প করবে। জিহাদের বাড়ি খুলনায়। তার স্ত্রী জানান, প্রায় বছরখানেক আগে তার সাথে মোবাইল ফোনে সবশেষ যোগাযোগ হয়েছিল। কথা হয়েছে প্রায় 9.5 মাস এরকম কথা হয়েছে। শুধু কথা হয়েছে 1 মিনিটের মতো যে আমার ছেলেটা কেমন আছে আর বাসার দিকে খেয়াল রাখতে। আমার হাজবেন্ড তো এরকম কিছু করে না, আর যদিও বা করে তো ওরা অনেক লোভ দিছে। এদিকে 24 পরগনা জেলার ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় এমপি আনারের মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সিআইডি। ক্যাব চালককে সাথে নিয়ে তল্লাশি শুরু করে পুলিশও। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কলকাতায় এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে সিআইডি। ভাঙড় পুলিশকে সাথে নিয়ে চালানো হচ্ছে এই অভিযান। এ বিষয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। গতকাল রাত থেকে কিন্তু সিআইডির আধিকারিকরা এই জায়গায় এসে কিন্তু তল্লাশি শুরু করে। যদিও রাত থাকার কারণে তারা খালে নামতে পারেনি। এই খালে ডুবুরি নামিয়ে, স্পিডবোট নামিয়ে, এমনকি ড্রোন দিয়ে চিহ্নিত করার চেষ্টা করে কোথায় দেয়া অংশ রয়েছে বা ফেলেছে। যেখানে যেখানে দেখিয়েছে সেখানে ডুবুরি নামানো হয়েছে এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত কিছু পায়নি। তবে পশ্চিমবঙ্গের সিআইডি তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যে কিছু যদি অংশ পাওয়া যায় তাহলে কিন্তু তারা খুনের সেকেন্ড ধাপ অর্থাৎ কিনারা করতে সেকেন্ড ধাপে তারা পৌঁছবে। সিআইডি কিন্তু চেষ্টা করছে সেই কিছু দেওয়া অংশ খুঁজে পাওয়ার জন্য। কলকাতা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, যমুনা টেলিভিশন। কমছে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থ সহায়তা, তাই বিপুল জনগোষ্ঠীর ন্যূনতম সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছে সংস্থাগুলো। পর্যাপ্ত সাহায্য না পাওয়ায় ক্যাম্পে থাকা রোহিঙ্গারাও হতাশ। ভরণ পোষণে এখনই চাহিদা অনুযায়ী অর্থ সহায়তা না মিললে বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা, ছবি তুলেছেন লুৎফর রহমান। কুতুপালং এলাকার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে পরিচালিত হচ্ছে ই ভাউচার শপ। এখান থেকে নেওয়া যায় রোহিঙ্গাদের জন্য মাসে বরাদ্দকৃত রেশন। ই ভাউচার শপে পরিবারের জন্য বরাদ্দ রেশন নিতে এসেছেন ক্যাম্পের বাসিন্দা সর্দার আলী। নিয়ম অনুযায়ী প্রতি রোহিঙ্গার জন্য মাসে বরাদ্দ $10, বাংলাদেশি মুদ্রায় 1100 টাকার মতো। পার মিলের দাম পড়ে সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় 12 টাকা মাত্র। তো 12 টাকা দিয়ে তো একটা ডিমও পাওয়া যায় না। তো 12 টাকা দিয়ে একটা মিল কিভাবে হয়? ক্যাম্পের আরেক বাসিন্দা জয়তুন খাতুন। স্বামীহারা জয়তুনের সংসার 5 জনের। জানালেন রেশনে কোনো রকম 20 দিন যায় তার। মাসের বাকি 10 দিন কাটে ধার দেনা বা না খেয়ে। মাসাল্লাহ রেশন দিলে 10 দিন 20 দিন হাই ভারি, 15 দিন 20 দিন আর 10 দিন নকুলা। এই ক্যাম্পের অনেক পরিবারের অবস্থাই এমন। রেশনের টাকা ফুরালেও ফুরায় না মাস। গ্যাস নকুলা হিন্দি রাশন আনি দিহিনো হেতে দিন 10-20 দিন যা দিতে বা দান নকুলা হাই ভারি বেশি 10 দিন আগারে 15 দিন হান করে দূর হাই ভারি। মিয়ানমার থেকে পালিয়ে আসা 10 লক্ষেরও বেশি জনগোষ্ঠীর ভরণ পোষণে হিমশিম খাওয়ার কথা জানাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। সম্প্রতি ইতালির রোমের ইউএন এজেন্সিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেফ্রি প্রিস্কট ঘুরে দেখেন ক্যাম্প। আরও $3 কোটি অর্থ সহায়তা ঘোষণা দেন রোহিঙ্গাদের জন্য। We have to find ways to step up and work together to address this. One of the reasons that I'm here is to try to bring some focus to this ongoing crisis. We're trying to get other donors to step up and do more. We need to have NGOs, we need to have the private sector, we need to have other governments joining us in this effort. বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের বাংলাদেশ প্রধান বলছেন বেশ আর্থিক চাপ যাচ্ছে। এখনই দরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থ সহযোগিতা বাড়ানো। We have to assist them at least with their basic needs and also some of their basic livelihood and some form of self-reliance so that they don't become over-dependent on free handouts. 2017 সালে আশ্রয় নেয় রোহিঙ্গারা। তাদের জন্য চাহিদার সর্বোচ্চ 75% সহায়তা এসেছিল 2019 সালে, আর সবচেয়ে কম আসে 2023 সালে, যা চাহিদার মাত্র 50%। অনেকেই ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে কাজের সন্ধানে কিংবা খাদ্যের সন্ধানে। তো সেটি আমাদের স্থানীয় জনগণের উপর সাংঘাতিক রকম একটি আপনার ঋণাত্মক প্রভাব তৈরি করেছে এবং একইভাবে আমাদের সরকারের জন্য এটি মোকাবেলা করা অনেক কঠিন হয়ে পড়েছে।
বৈশ্বিক নানা সংকটে রোহিঙ্গা সংকট যে প্রাধান্য হারাচ্ছে তা মনে করছেন অনেকেই। তবুও এই সংকট সমাধানের পথে বিশ্ব নেতাদের হাঁটতে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিপুল এই জনগোষ্ঠীর অর্থ সংস্থান যোগানে আরও বেশি ত্বরান্বিত পদক্ষেপ নেওয়া দরকার বলেও মনে করছেন তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। আমাদের ঢাকায় মাটির নিচে চলবে মেট্রো রেল। স্বপ্নজয়ের এ যাত্রায় দিন-রাত চলছে কর্মযজ্ঞ। চলতি বছরের শেষ নাগাদ নদ্দা এলাকায় শুরু হবে প্রথম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন নির্মাণের কাজ। প্রকল্পের কাজ জোরে সোরে চললেও ভূমি অধিগ্রহণ নিয়ে তৈরি হয়েছে কিছু জটিলতা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। বাংলাদেশে পাতাল মেট্রো রেল কয়েক বছর আগেও এমনটা স্বপ্ন মনে হলেও সেই স্বপ্ন পূরণে এখন কাজ শুরু হয়েছে জোরে সোরে। দ্রুতগতিতে এগুচ্ছে ৩১ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ। কথা ছিল ২০২৬ সালের ডিসেম্বরেই ঢাকা শহরের নিচে চলবে মেট্রো রেল, তবে সেই সময় বাড়তে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি লাইন 1 নির্মিত হচ্ছে দুটি অংশে। প্রথম অংশ বিমানবন্দর রুট, যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, খিলক্ষেত, বাড্ডা, মালিবাগ হয়ে কমলাপুর পর্যন্ত যাবে। প্রায় ২০ কিলোমিটার অংশের পুরোটাই হবে মাটির ১০ থেকে ৩০ মিটার নিচ দিয়ে। এজন্য ব্যবহার করা হবে টানেল বোরিং মেশিন। এতে মাটির উপরে পড়বে না কোনো প্রভাব। দ্বিতীয় অংশ পূর্বাচল রুট, যেটি উড়ালপথে নতুন বাজার নদ্দা হয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ের বুক চিরে সরাসরি যাবে পিতলগঞ্জের ডিপো পর্যন্ত। প্রায় ১১.৫ কিলোমিটার এই অংশ নির্মাণে আবারও কাটাছেঁড়া হবে দৃষ্টিনন্দন পূর্বাচল এক্সপ্রেসওয়ে। ফলে এ পথে সমন্বয়হীনতায় আবারও সইতে হবে উন্নয়ন যন্ত্রণা। পুরো এই প্রকল্পের কাজ হবে ১২টি ধাপে। প্রথম ধাপের আওতায় রূপগঞ্জের পিতলগঞ্জে চলছে ডিপো এলাকার ভূমি উন্নয়নের কাজ। পাশাপাশি পঞ্চম ধাপের আওতায় বছরের শেষ নাগাদই শুরু হবে ভূগর্ভস্থ প্রথম নদ্দা মেট্রো স্টেশনের নির্মাণ কাজ। সে লক্ষ্যে রাজধানীর প্রগতি সরণির নদ্দা এলাকায় সড়ক সংকুচিত করে চলছে পরিষেবা লাইন স্থানান্তর কার্যক্রম। এতে তৈরি হয়েছে সড়কে ভোগান্তি। এখন যেহেতু আবার মধ্য লাইনটা বন্ধ করে দিয়েছে, সেটা এক লাইনে পরিণত হয়েছে। এখান থেকে এমনিতেই তো জ্যামজট সবসময় থাকে, আর এখন তো আরও বাড়ছে। আমি নতুন বাজার থেকে হেঁটে আসছি জ্যামের কারণে, হেঁটে অনেক আগে চলে আসছি, আমার ২০ মিনিট লাগছে, কিন্তু বাসে উঠলে আমার ২ ঘন্টা বসে থাকতো তো গরমের মধ্যে। আমরা খুব দ্রুত কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আশা করি এই দ্রুততার সাথে কাজটাই আমরা আগায় নিয়ে যাব এবং আমরা ২৪ ঘন্টাই কাজ করতেছি। এমআরটি লাইন 1 প্রকল্পের প্রথম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন তৈরি হবে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কের এই অংশটিতে, যার কারণে এই সড়কের নিচে থাকা সকল পরিষেবা লাইন স্থানান্তরে চলছে তোড়জোড়। এই যখন প্রকল্পের কাজের অগ্রগতি, তখন বিপত্তি বাধে সরকারের আরও একটি সংস্থার আপত্তিতে। রেলওয়ের সাথে ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা কাটলেও নতুন করে আপত্তি জানিয়েছে পুলিশ। রাজারবাগ এবং এয়ারপোর্টের সামনের পাতাল মেট্রো রেল স্টেশনে ওঠানামার সিঁড়ি এবং ভেন্টিলেশন ডাক্ট নির্মাণে নিজেদের জায়গা ছাড়তে রাজি নয় সংস্থাটি। বিষয়টি চিঠি দিয়েও জানিয়েছে তারা। তবে এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও আলোচনা চলছে বলে জানায় সংস্থাটি। ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে, পুলিশের আপত্তি মেনে নকশা পরিবর্তনের কোনো সুযোগ নেই। পুলিশ বলতেছে ওদের এখানে প্যারেড গ্রাউন্ড আছে, জায়গা সংকুচিত হয়ে গেছে, এখানে মুক্তিযুদ্ধের কবর আছে। তারা সিনিয়র স্বরাষ্ট্র সচিবের নিকট একটা পত্র দিয়েছে যে এই জায়গা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। আমরা বলছি আমাদের নেসেসারি এই জায়গাটা। বিষয়টি সমাধানে সংস্থাটির সাথে আলোচনা চলছে বলেও জানায় প্রকল্প পরিচালক। মুক্তিযুদ্ধের কবর আমরা জায়গায় রেখেও পাশে করতে বলছি, অথবা যদি বলে মুক্তিযুদ্ধের যে কবর আছে সেটা আমরা শিফট করে দেবো, সেটা যে কোনো প্রস্তাবে আমরা রাজি আছি। সর্বশেষ সিদ্ধান্ত প্রাইম মিনিস্টারই দিবে না, যদি তারা একমত না হয়। আর একমত হলে তো এটা দূরে যাওয়ার কোনো কারণ নেই। এর আগে মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের সীমানায় মেট্রো রেলের কিছু অংশ পড়ায় আপত্তি তুলেছিল প্রতিষ্ঠানটি, যদিও পরে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে নিষ্পত্তি হয় বিষয়টি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে কবি সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। ভোর 6:15টায় অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা। তারা কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করেন। এছাড়া রাজনৈতিক সংগঠন এবং শীর্ষ নেতারাও জানান ফুলেল শ্রদ্ধা। এ সময় ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক বিষ বৃক্ষকে সমূলে উৎপাটনা আওয়ামী লীগের অঙ্গীকার। নজরুল স্বাধীনতা ও স্বাধিকার রক্ষায় কাজ করে যাবে সরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নজরুল খুব প্রাসঙ্গিক। গণতন্ত্র ও বাক স্বাধীনতা রক্ষায় নজরুল পাথেয় হয়ে থাকবেন। নজরুল একজন প্রাসঙ্গিক ব্যক্তি, সর্বকালের সব সময়ে তিনি একজন প্রাসঙ্গিক ব্যক্তি। আর এই প্রাসঙ্গিকতার কারণেই আমরা নজরুলকে ধারণ করি, চর্চা করি। রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, অ্যান্ড সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন GPH কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি জড়িয়ে আছে মানিকগঞ্জের তেওতা গ্রামে। এই গ্রামের মেয়ে প্রমীলা দেবীর প্রেমেই শুধু পড়েননি, কবি মুগ্ধ হয়েছিলেন চারপাশের প্রকৃতিতে। জমিদার বাড়ির পুকুরে সাঁতার কেটেছেন, শান বাঁধানো ঘাটে বসে বাঁশি বাজিয়েছেন। আর সেসব ভালো লাগা থেকেই কবি তার কাব্যে এঁকেছেন মানিকগঞ্জের চিত্রকল্প। সহকর্মী BM খোরশেদের রিপোর্টে বিস্তারিত। দেখলাম ময়নামতি শাড়ির খুঁটে চোখ মুছে ভরা কলসি কাখে সে ধান ক্ষেত পেরিয়ে সুপারি গাছের শাড়ির মাঝে মিলিয়ে গেল। আরও দেখলাম কলার ভেলায় চড়ে উদাসীন পথিক গাং পার হচ্ছে। হারা ছেলের চিঠি নামে ছোট গল্পে মনের মাধুরী মিশিয়ে এভাবেই তেওতার চিত্রকল্প এঁকেছেন নজরুল। যমুনা পাড়ের সবুজ শ্যামল এই মায়াবী গ্রাম দেখে মুগ্ধ হয়ে লিখেছেন, আমার কোন কুলে আজ ভিড়ল তরি একুন সোনার গায়ে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের মেয়ে কবিপত্নী আশালতা সেনগুপ্তা ওরফে প্রমীলা নজরুল শুধু তার প্রেমেই নয়, কবি মুগ্ধ হয়েছিলেন জমিদার বাড়ির শান বাঁধানো পুকুর, নবরত্ন মঠ আর গ্রামের সৌন্দর্য দেখেও। শান বাঁধানো এই পুকুর ঘাটে বসেই বাঁশি বাজিয়েছেন নজরুল। পাশেই 2019 সালে গড়ে তোলা হয়েছে নজরুল প্রমীলা স্মৃতিমঞ্চ। এই স্থানটি এখন ইতিহাসের অংশ। তাই তো দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভক্ত, অনুরাগী আর নজরুল গবেষকরা। ও পদ্মার ঢেউরে আমার শূন্য হৃদয় নিয়ে যা, যা রে যা, এই গানগুলো এখানে থেকে লেখা। ইভেন জমিদারি পাশে যে দেখা যায় তাল গাছের পুকুরটা, অনেকেই বলেন বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলো তারা, বলিতাম একটু দাঁড়া। এই কবিতাটাও নাকি এখান থেকেই লেখা। পাশেই যমুনা নদী, যে নদীটা কবি নজরুল ইসলামকে মারাত্মকভাবে টানতো। তাছাড়া তেওতার আশেপাশে যে সবুজের প্রকৃতি ঘেরা যে সৌন্দর্য, এটাও কবিকে ভীষণভাবে মোহিত করত। তো যে জন্য কবি বারবার এখানে, একবার দুইবার নয়, কবি অসংখ্যবার এখানে এসেছেন। প্রেম, দ্রোহ আর ভালোবাসার কবি নজরুল ছোট হিটলার ও লিচুচোর কবিতা সহ তার নানা কাব্যে ফুটিয়ে তুলেছেন তেওতা সহ মানিকগঞ্জের প্রতিচ্ছবি। তাই ধন্য হয়ে উঠেছে নজরুল প্রমীলার স্মৃতিবিজড়িত এই গ্রাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি যে বাড়িটা সংরক্ষণ করার জন্য, এবং আশা করি এটা হবে, কাজ এগিয়ে যাচ্ছে আর কি। কিছু মাঝে মধ্যে কিছু কিছু কাজ হয়ও এখানে আর কি সংস্কারের, কিন্তু ব্যাপকভাবে যে কাজটা করার দরকার সেটা আসলে হয়ে উঠছে না। সরকারের যে বিভিন্ন দপ্তরের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে যাতে এই স্মৃতিটা অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, একই সাথে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যে নজরুলের যে এই স্মৃতি বিজড়িত এই জায়গার এই বার্তাটা যাতে আমরা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতি বছরের মতো এবারও তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে সরকারিভাবে পালন হচ্ছে নজরুল জন্মজয়ন্তী। থাকছে নানা আয়োজন।
এম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রবল বেগে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়। দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতেও বলা হয়। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যাওয়া এবং দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে থাকবে দমকা ও ঝোড়ো হাওয়া। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, এটি 50 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সাগর উত্তাল। সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমালের আঘাত মোকাবেলায় সাতক্ষীরার উপকূলীয় এলাকাগুলোয় নেওয়া হয়েছে প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, এখন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? পূর্ব প্রস্তুতির বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। দেবাশিস, সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের যে আবহাওয়া বর্তমানে একেবারেই কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। প্রতিদিনের ন্যায় রোদ এবং আকাশে বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা বা মেঘ এমন কোনো সম্ভাবনা এখনো কিন্তু কোনোরূপ দেখা যাচ্ছে না। তো ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় ইতিমধ্যে জেলা প্রশাসন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি মিটিং করেছে। এছাড়া উপজেলাতেও কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং হয়েছে। সেখানে প্রস্তুতি হিসেবে তারা নিয়েছে যে স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে, মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে, ফায়ার সার্ভিসদের প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে যে সকল ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় সেগুলো মেরামত করতেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে, জিও ব্যাগ প্রস্তুত রেখেছে। তো দ্বিবার্ষিক সব মিলিয়ে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। তো এই ছিল সাতক্ষীরার পরিস্থিতি। ধন্যবাদ আকরাম যুক্ত হওয়ার জন্য। আবার পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা। আবাসিকে 30% এবং বাণিজ্যিকে 50% দাম বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত। কার্যকর হতে পারে নতুন অর্থ বছরের শুরুতেই। ঢাকার তুলনায় চট্টগ্রামে পানির দাম বেশি, তারপরও 10 বছরের মধ্যে 9 বার মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ গ্রাহকরা। দুর্নীতি ও অপচয় বন্ধের পরামর্শ তাদের। আবাসিকে প্রতি ইউনিট পানির জন্য 15 টাকা নেই ঢাকা ওয়াসা, অথচ চট্টগ্রামে ওয়াসা নিচ্ছে 18 টাকা করে। তাতেও সন্তুষ্ট নয় সংস্থাটি, তাই আবারও আবাসিকে 30% এবং বাণিজ্যিকে 50% দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে বোর্ডে। মন্ত্রণালয় সম্মতি দিলে চট্টগ্রামে পানির দাম বেড়ে দাঁড়াবে আবাসিকে 25 টাকা, বাণিজ্যিকে হবে 55 টাকা। সর্বস্তরের মানুষের থেকে নিয়ে একটা বোর্ড করা হয়েছে, সেই বোর্ডই এই ব্যাপারে বিচার বিবেচনা করে পাঠাবেন। ওনারা সবাই রিপ্রেজেন্টেটিভ, তো ওনারা এটার উপরে বিচার বিবেচনা করে পাঠাইছেন এবং আমি মনে করি যে ওনাদের বিচার বিবেচনার পরে আমরা জনগণের কাছে কার কাছে যাব। চট্টগ্রামে সর্বশেষ পানির দাম বাড়ানো হয়েছিল 2022 সালে। এক দশকে নবমবারের মতো দাম বাড়ানোর কারণ হিসেবে বিদ্যুৎ সহ সবকিছুর মূল্য বৃদ্ধি, বাড়তি বেতন ভাতা এবং বিভিন্ন প্রকল্পের ঋণ পরিশোধের কথা বলছে সংস্থাটি। তো ইলেকট্রিসিটি আর কেমিক্যালের কস্ট দিন দিন বাড়তেছে, তারপরে তো ধরেন আমাদের বেতন বা আমাদের ভাতা এটসেট্রা এগুলো তো আছে। তো সব মিলিয়ে 1000 লিটার পানি উৎপাদন করতে আমাদের বর্তমানে খরচ হয় 32 টাকা, আমরা বর্তমানে বিল করি 18 টাকা। এই গ্যাপটাকে পূরণ করার জন্য একদিনে তো সম্ভব না, তাই আমরা মনে করলাম যে এটা আপাতত আমরা একটা স্টেজ নেই, তারপর আরেকটা স্টেজ, তারপর 3-4টা স্টেজে আমরা যেন এটা কভার করতে পারি। বন্দরনগরীর অনেক এলাকায় এখনো পৌঁছায়নি ওয়াসার পানি। অবৈধ সংযোগ ও চুরির কারণে নষ্ট হয় অনেক পানি। গ্রাহকের কাঁধে দামের বোঝা না চাপিয়ে দুর্নীতি ও অপচয় বন্ধের দাবি ভুক্তভোগীদের। যারা আপনার বিভিন্ন ভালো পজিশনে আছে, উচ্চপদস্থ, ওনাদের থেকে রায় নেওয়ার তো কোনো দরকার নাই, ওনাদের এই বিলটা কোনো বিষয় না, কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে খুব বেশি বিষয়। তো মানুষ একটা আতঙ্কের আছে, অর্থনৈতিক আতঙ্ক মানুষের ভিতরে ঢুকে গেছে। কি করে সে ফ্যামিলি নিয়ে চলবে, কি করে সে বিল দিবে, ঘর ভাড়া দিবে, মানে এই বিভিন্ন রকম টেনশন। আসলে আমাদের বাংলাদেশের মানুষ এখন ওই অলওয়েজ ফ্রাস্ট্রেট ফিল করছে, যারা আমাদের মতো যারা আছে তার। দাম ভালো, সার্ভিস ভালো থাকলে, পানি ভালো থাকলে, সবসময় পাওয়া গেলে তাহলে ঠিক আছে। পানির দাম বাড়লে অন্যান্য কিছু বাড়বে, সব কিছু একটু একটু করে বাড়লে প্রেশারটা চাকরিজীবী যে আপনার প্রেশার তো থাকে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ ৭৮,৫৪২টি এবং বাণিজ্যিক সংযোগ ৭,৭৬৭টি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন। উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগও। এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। জমে উঠেছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। শেষ সময়ের প্রচারণায় সরগরম ভোটের মাঠ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন উন্নয়নের নানা ফিরিস্তি। প্রতিপক্ষের বিরুদ্ধে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। তবে জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেকেই। ভোটে জয় পরাজয় থাকবেই, যে ভোট বেশি পাবে সে ভোটে জয়ী হবে। যদি আমাকে ভোট দেয় আমি জয়ী হব, ভোটাররা যদি আমাকে ভোট না দেয় আমি পরাজিত হব। ভোটারদের মাঝে একটা ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি। আমরা আশা করছি যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে 29 তারিখে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায় জমজমাট নির্বাচনী মাঠ। তীব্র গরম উপেক্ষা করে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করছেন প্রার্থীরা। ক্ষমতার লড়াইয়ে তৎপর প্রত্যেকেই। আমি শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে মানুষের সেবা দিয়েছি এবং মানুষের একজন খেদমতদার হিসেবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি কাপ্রিস মার্কায় ভোট প্রদান করে আমাকে জয়যুক্ত করে। আমি বিশ্বাস করি আগামী 29 তারিখ ঘোড়া মার্কায় সকলে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য মানুষ আমাকে ভোট দেবে। সুচিন্তিত মতামত দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে। পাথরঘাটাবাসী ন্যায় লক্ষ্যের প্রতিষ্ঠিতে আমাকে নির্বাচিত করবে। এলাকার উন্নয়নে কাজ করবে এমন কাউকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা। এদিকে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন সংশ্লিষ্টরা। আমাকে যে দাবি দাওয়া পূরণ করতে হবে তাকে আমরা ভোট দেব। যারা দিয়ে উপজেলার কাজ হবে, ভদ্রতা, যে জনগণের সেবা করতে পারবে তারই আমরা ভোট দেব। সবসময় চাবো একটা সুষ্ঠু নির্বাচনের, যাতে আমরা যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারি। এই নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিক থেকে প্রশাসনের দৃষ্টি কামনা করছি। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে এই ভোটটাকে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য, আইনানুগভাবে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য। তৃতীয় ধাপে 110টি উপজেলায় ভোট গ্রহণ আগামী 29শে মে। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে আমতলী এলাকায় হয় এই দুর্ঘটনা। নিহতরা হলেন আব্বাস আলী এবং তার স্ত্রী হাজেরা খাতুন। পুলিশ জানায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই দম্পতি। রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান। পরে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। নওগাঁয় জমে উঠেছে ধানের হাটগুলো। সরবরাহ বেড়েছে কিন্তু বাজার দরে হতাশ চাষিরা। তাদের অভিযোগ, হাটগুলোয় দর নিয়ন্ত্রণ করছে মিলার ও আড়তদার সিন্ডিকেট। ফলে অসহায় কৃষকরা লোকসানে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। ধান বেচা কেনার এই দৃশ্য নওগাঁর সরস্বতীপুর হাটে। গোলা থেকে ফলন এনে বিক্রি করছেন চাষি। শস্য কিনতে আড়ত পেতে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতার যেন দম ফেলার ফুরসত নেই। ভরা মৌসুম, তাই অন্য হাটগুলোতেও নতুন ধানের সরবরাহ বেড়েছে। কিন্তু কয়েকদিনের বাজার দরে হতাশ চাষিরা। বলছেন, উৎপাদন খরচের বিপরীতে প্রতিমন ধানে লোকসান 250 থেকে 300 টাকা। লেবারও কিন্তু সব দিয়ে দিলাম, ওষুধের দোকানতে হাল খাতার টাকা দিলে তো আমাদের গৃহস্থর কি থাকবে? লোকজন খাজা তার বেতন দিতে পারি না, এরকম সমস্যা। জিরা থাকা লাগতো 1400-1500 টাকা, আর যে 90 যে ধান আছে এটা 2000-1800 টাকা থাকতে লাগে। ফলন ভালো হয়েছে। ধান কাটার দাম 6 থেকে 7,000 টাকা বিঘা, পার বিঘায় খরচ, এবং সারের দাম বাড়তি, ওষুধের দাম বাড়তি, সেই হিসাবে ধানের দাম কম। হাট থেকে কৃষকের ফলন যাচ্ছে মধ্যস্বত্বের গুদামে। কম দামে ধান কিনে মজুত করছেন ব্যবসায়ীরা। অভিযোগ, মিলার ও আড়তদার সিন্ডিকেটে উঠছে না ধানের দর, ঠকছেন প্রান্তিক চাষি। সব কাটি এক হয়ে গেছে, সব আড়তদার এক হয়ে গেছে। ব্যাপারীরা ধান কিনুছে না পালে আমরা কি করবো? আমরা এখন অগত্য পর বিক্রি করলে ইজ্জত বাঁচান লাগছে, কামের মানুষকে দিয়ে লস খাচ্ছে আমরা। এখানে আড়তদার এবং ইদারদারেরা স্টক করেছে, তার কি সিন্ডিকেট করেছে। দর বেঁধে দিয়ে ধানের বাজার নিয়ন্ত্রণ করছেন কর্পোরেট ব্যবসায়ীরা। চাহিদার বিপরীতে সরবরাহ বাড়ায় কমেছে দর, বলছেন আড়তদার ও স্থানীয় ব্যবসায়ীরা।
ওরা তো যদি রেট না দেয় আমরা তো কিনতে পারবো না। ওরা যেটা রেট আমাদের দেবে সেই রেটে আমরা কিনে তাদের কাছে বাজারজাত করি। 22 আর্দ্রতা ধান 1130 টাকা মিল পোলসানি রেট, তার মানে অবশ্যই আমাদেরকে 1130-এর নিচে কিনতে হবে, কারণ এখান থেকে 20 টাকা ভাড়া আছে, 10 টাকা লেবার আছে, তাহলে আপনার ওই 30 টাকা চলেই গেল। আমরা যারা ক্রয় করি তাদের তো 2-10 টাকা লাভ থাকা লাগবে। আমদানিটা একটু ব্যাপক পরিমাণে হওয়ার কারণেই দামটা একটু কম হচ্ছে। নওগাঁ জেলায় আবাদপুকুর, মাতাজি, ছাত্রা, চকগৌরী, সিসা ও মহাদেবপুরে ধান বেচা কেনার বড় হাট বসে। ধানের ন্যায্য দর নিশ্চিত করতে ভরা মৌসুমে তদারকি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মকর্তারা, কিন্তু এখন হাটগুলোতে আর কারোই দেখা নেই। তাই কৃষককে লাভবান করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। রাজধানী সহ সারা দেশের বাজারে মিলছে রসালো ফল লিচু। মৌসুমে লিচুর ফলন নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিজ আহসান। রামিজ, এবার বেশ তাপপ্রবাহ ছিল, এই মৌসুমে কেমন হয়েছে লিচুর ফলন? দাম নিয়ে কি খামারিরা সন্তুষ্ট? দেবাশিস, প্রত্যেক গত বছরে যেরকমটি আমরা দেখেছিলাম যে গত বছরে লিচুর যে অতিরিক্ত তাপমাত্রার ফলে যে লিচু ছিল সেই লিচুগুলো কিন্তু পুড়ে গিয়েছিল। এবছরও কিন্তু সেই একই রকম অবস্থা তৈরি হয়েছে। মৌসুমের শুরু থেকে অনাবৃষ্টি ছিল, সেই অনাবৃষ্টির কারণে লিচু কিন্তু পুড়ে গেছিল এবং লিচু গাছে থেকে ঝরে যাচ্ছিল। আপনাকে একটু গাছে থেকে যদি দেখানোর চেষ্টা করি, এখন যে গাছটিকে দেখানোর চেষ্টা করছি যে লিচু আছে, সেখানে কিন্তু সেই লিচুগুলো কিন্তু যে লিচুর মধ্যেও কিন্তু এই লিচুগুলো অনেক লিচুই হচ্ছে পুড়ে গেছে, অনেক লিচুই হচ্ছে ঝরে গেছে এবং এই গাছের অধিকাংশ লিচুই আপনি ঝরে গেছে। আমরা যেটি লক্ষ্য করেছি, প্রত্যেকটি বাগানে এখন মূলত লিচু শেষের দিকে, অর্থাৎ এই বাগানটি যেটি দেখানোর চেষ্টা করি যদি আপনাকে একটু, এই বাগানটি কিছু না হলেও কমপক্ষে 5 থেকে 7 বিঘার একটি বাগান। তো এই বাগানটিতে প্রত্যেকটি গাছে লিচু ভাঙা শেষ হয়ে গেছে। কয়েকটি গাছ আছে যে গাছগুলোতে এখন লিচু আছে এখন। তো এখন কিছুদিন আগেও আমরা যেটি দেখেছি যে আটি জাতের যে লিচুটি ছিল সেই লিচুটি ভাঙা শেষ হয়েছিল। আর এখন যেটি আছে গাছে সেটি বোম্বাই এবং চায়না 3 জাতের যে লিচুটি আছে সেই লিচুটি এখন গাছে আছে। তবে এটিও খুব বেশি দিন গাছে থাকবে না, এই লিচুটি অল্প দিনের মধ্যেই ভাঙা শেষ হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু জানার চেষ্টা করব এই লিচুটি বর্তমানে যে লিচুগুলো আছে সেই লিচুতে চাষিরা, বাগান মালিক যারা আছে তারা কি লাভবান হয়েছে এবছর? লাভবান হওয়া যায় না, জি না। আমাদের পড়তে হচ্ছে না, বছরে কোন রকম নুনে ভাতে দিন কেটে যাচ্ছি। কেন এবার লিচুর লাভ হয়নি? ওই যে আপনার তাপমাত্রা জেনে লস হইলো আমাদের বাগানে। তো অধিক তাপমাত্রার কারণে লিচুর এবার ফলন যেমন কম হয়েছে, ঠিক তেমনি ফলন চাষিরা যেমনটি বলছেন যে এবছরে লিচুর দামটিও একটু বেশি পেয়েছেন, সেজন্য একটু পুষিয়ে গিয়েছে। তো এখনকার মতো এই ছিল লিচু বাগান থেকে। দেবাশিস, ধন্যবাদ রামিজ যুক্ত হবার জন্য। ইটভাটার মাটির স্তূপ খুঁড়লেই মিলছে স্বর্ণ, এমনটাই দাবি করছেন ঠাকুরগাঁও রানী সংকৈল এলাকার কাঁতিহার গ্রামের মানুষ। দল বেঁধে আরবিবি ইটভাটার মাটির স্তূপ খুঁড়ছেন বিরামহীন। আশেপাশের এলাকা থেকেও ভাগ্য বদলের আশায় স্বর্ণ অন্বেষণে এসেছেন অনেকে। ঠাকুরগাঁও রানী সংকৈল উপজেলার কাতিহার এলাকা, ইটভাটার মাটির স্তূপ দিনরাত খুঁড়ছেন বিভিন্ন বয়সী মানুষ। কিন্তু কেন এই মাটি খননের প্রতিযোগিতা? দাদা সোনা পাচ্ছে, দাদা কালিমাটা স্যাং দিতেছে একদম। হ্যাঁ, খুদা হানাতে খুদাছে উঠে পাচা খাবার পায় না। লোকজন আসতেছে, রাতের বেলা আসতেছে, দিনেও আসতেছে। হ্যাঁ, সবসময় এখানে লোক পাওয়া যাচ্ছে, এই জন্য আমরা দেখতে আসছি। আরবিবি ইটভাটার মাটির স্তূপে স্বর্ণ পাওয়া যাচ্ছে, এমন খবরেই মাটি খননে ব্যস্ত হয়ে পড়ে গ্রামবাসী। স্বর্ণ পেলে ভাগ্য বদলাবে তাই যোগ দিয়েছেন আশপাশের এলাকার বাসিন্দারাও। এখানে শুধু ঠাকুরগাঁও নয়, রংপুর আরো অন্যান্য অনেক জায়গা থেকে মানুষ আসতেছে সোনার সন্ধানে। সোনাটা পায় তো কাউকে দেখাচ্ছে না, শুধু আশেপাশে যেখানে খুঁজতেছে পাশে ওরা জানতেছে। গ্রামের বাসিন্দাদের দাবি, এরই মধ্যে ভাটার মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছেন শতাধিক মানুষ। রাতের আধারেও তাই আলো জ্বেলে চলছে খোঁড়াখুড়ি। আমার জানার মধ্যে 500 জনের উপরে মানুষ সোনা পাইছে, তো তার মধ্যে আমার স্টাফ একজন, সে 3টা পাইছে। এটা যেটা আমি বাস্তব নিজের চোখে দেখছি, চাক্ষুষ প্রমাণ। এখানে অনেক কিছু মনে করেন যে স্বর্ণ খুঁজে আসছে, কারো ভাগ্যে জিততেছে, কারো ভাগ্যে জিততেছে না। বসলা, কোদাল, শাবল ইত্যাদি নিয়ে ছোট বড়
বিভিন্ন ধরনের ছেলে মেয়ে পুরুষ সবাই আসে এখানে, মানে মাটি খুঁড়তেছে সোনার সন্ধানে। তবে ক্যামেরার সামনে ভাটার মাটির স্তূপে স্বর্ণ পাওয়ার বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি ইটভাটা কর্তৃপক্ষ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজশাহীর সোনাদিঘি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী। তাপপ্রবাহে যখন বিপর্যস্ত জনজীবন, তখন কনক্রিটের আস্তরণে ঢেকে ফেলা হচ্ছে নগরীর প্রাণকেন্দ্রের একমাত্র দিঘিটি। অভিযোগ, সংস্কারের নামে দিঘির আকারও ছোট করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দিঘি হারাচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য, যা ভবিষ্যতে সংকট বয়ে আনবে। সিটি কর্পোরেশনের দাবি, সংস্কারের পর সব ঠিক হয়ে যাবে। নাম সোনাদিঘি, কিন্তু এখন পানি নেই কনক্রিটে ঢাকা এই জলাধারের বুকে। 1921 সালে খননের পরে দিঘিটি ছিল শহরের রিজার্ভ ট্যাঙ্কি। নিয়মিত মানুষ পান করতেন এখানকার পানি। সাঁতার প্রতিযোগিতা, শৌখিন মাছ শিকার আর সবুজ গাছে আচ্ছাদিত থাকলেও দীর্ঘদিন ধরেই সংরক্ষণের অভাবে তা শুকিয়ে চৌচির। আবার সেই উন্নয়ন ও সংরক্ষণের উদ্যোগও এমনভাবে নেওয়া হয়েছে যাতে ঐতিহ্যবাহী বিশাল সোনাদিঘি এখন যেন চৌবাচ্চায় পরিণত হয়েছে। এই সোনাদিঘির সুনাম গোটা শহর জুড়েই ছিল। এর পানি এতই বিশুদ্ধ ছিল যে মানুষ এটা পানও করত। আমাদের প্রত্যাশা ছিল সোনাদিঘি সেই পূর্ব অবস্থায় ফিরে যাক। আজকে এ পর্যন্ত সোনাদিঘি সেই অবস্থায় যায়নি। বাঁধানো একটা চৌবাচ্চাই বলা চলে। সে পুকুরের যে সেই চরিত্র সেটা তো নাই, আকারে ছোট হয়ে গেছে। তার যে অরিজিনাল আকার সেখান থেকে অনেক ছোট হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শহরের প্রাণকেন্দ্রে বড় জলাশয়ের অভাব আপৎকালীন সময়ে সংকট সামাল দিতে বেগ পেতে হবে। তার উপর উন্নয়নের নামে সোনাদিঘির বর্তমান হাল এর প্রাকৃতিক চরিত্রকে নষ্ট করে দেবে। পুকুরের সৌন্দর্যের বিষয়টাই না, এটার গুরুত্ব হলো এলাকায় যদি কখনো এমনটা ঘটে যে অগ্নির বিষয়টা ঘটে যায়, কারণ আরডিএ মার্কেট কিংবা আশেপাশে অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা বাজার, তাহলে আমরা বিপর্যয় ঠেকাতে পারবো না। গবেষকদের মতে বিভিন্ন সময়ে ভরাট করা হয়েছে সোনাদিঘির বিভিন্ন অংশ, সেই সঙ্গে গড়ে তোলা হয়েছে স্থাপনা। সেগুলো অপসারণ করে পিপিপির ভিত্তিতে সিটি সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় এই সোনাদিঘি সংস্কার করার কথা ছিল। অথচ এখন সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কনক্রিটে ঢেকে দেওয়া হয়েছে একে। তারা পশ্চিমের অংশে প্রায় 10 হাত জায়গা ভরাট করবেন। যে পৌরসভা বিল্ডিংটা, এটা একটা হেরিটেজ বিল্ডিং, এটা সংরক্ষণ করা উচিত ছিল। আবার নতুনভাবে সেখানে স্থাপনা করছে, আবার জনগণ যাতে না দেখে সেজন্য টিন দিয়ে ঘেরাও দিয়ে এসব করছে। নগর কর্তৃপক্ষ বলছে, সৌন্দর্য বৃদ্ধির জন্য সবকিছু ঠিক রেখেই কাজ চলমান রয়েছে। সারা বছর যেন পানি থাকে, সেজন্য পাম্প বসিয়ে সোনাদিঘির সৌন্দর্য অটুট রাখা হবে বলে দাবি তাদের। পুকুরটাকে নিচের দিকে যে কাদা হয়ে যায়, ওই কাদাটার ওখানে একটু বালি ভরাট করে পাথর দেওয়ার জন্য চিন্তা ভাবনা আছে, যেন পানিটাকে সবসময় পরিষ্কার থাকে। সাইড দিয়ে একটা এমপি থিয়েটার হবে, একটু মানুষজন যেন বসতে পারেন। রাজশাহী সিটি কর্পোরেশন সাম্প্রতিক সময়ে নগরীর আরও বেশ কয়েকটি পুকুর একই কায়দায় উন্নয়ন ও সংস্কারের কাজ করছে। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। দীর্ঘ 20 বছর পর নিজ জন্মভূমি কিশোরগঞ্জ এসেছেন পৃথিবীর বিখ্যাত চালকবিহীন হেলিকপ্টার ও বিমানের আবিষ্কারক বীর মুক্তিযোদ্ধা ডক্টর হুমায়ুন কবির। শুক্রবার তাকে বহনকারী হেলিকপ্টারটি বড় আজলদি গ্রামে অবতরণ করেন। দেশের এই কৃতি সন্তানকে দেখতে ভিড় জমান শত শত মানুষ। যমুনা টিভির কাছে বলেন, তার বিজ্ঞানী হয়ে ওঠা এবং আবিষ্কারের গল্প। নতুন প্রজন্ম বিজ্ঞান মনস্ক হবে, দেখেন সেই স্বপ্ন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ডক্টর হুমায়ুন কবির। পৃথিবীর সর্বাধুনিক চালকবিহীন সামরিক হেলিকপ্টার ও বিমান আবিষ্কারক তিনি। যুক্তরাষ্ট্র থেকে দেশে আসায় তাকে দেখতে ভিড় জমে যায়। শৈশবে চরম দারিদ্র্যের মধ্যে লেখাপড়া করেন এই মেধাবী শিক্ষার্থী। পৃথিবীর ইতিহাসে তিনি প্রথম বিজ্ঞানী যিনি সামরিক কাজে ব্যবহৃত চালকবিহীন সর্বাধুনিক হেলিকপ্টার এবং ওস্প্রে বিমান আবিষ্কারক। হেলিকপ্টারের বিষয়ে বা এয়ারপ্লেনের বিষয়ে ছোটোবেলা থেকে আমাকে খুব উদ্বুদ্ধ করতো। যখন আমি খুবই ছোট, আকাশ দিয়ে উড়ে গেলে পরে আমি দৌড়ে নিচ দিয়ে যেতাম দেখার জন্য এটা কি জিনিস। তখন আমি ভাবলাম যে এটা আমাকে একদিন বানাতে হবে।
বাংলাদেশি এই রকেট বিজ্ঞানী ও উদ্ভাবক অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডিধারী। অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাসে ২৬ বছর বোয়িং বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন তিনি। ডক্টর কবিরকে মার্কিন সরকারের জন্য এই বিশেষ হেলিকপ্টার তৈরিতে সাহায্য করেছেন কয়েকশো সেরা মহাকাশ প্রকৌশলী। জীবন যেমন থেমে থাকে না, আবিষ্কারও থেমে থাকে না। মানুষের যে প্রয়োজন আজকে একরকম, কালকে আরেক রকম। দিন যায়, প্রয়োজনের মাত্রা ডিফারেন্ট হয়, অন্যরকম হয়, এবং সেই মাত্রা অনুসারে আজকে আমরা প্লেন চালাই। একদিন আমাকে সেই রকেট আবিষ্কার করতে হবে, জানি আপনারা এক গ্রহ থেকে আরেক গ্রহে রকেটের মধ্যে যেতে পারেন। তার এই হেলিকপ্টারটি বিশ্বের সবচেয়ে উন্নত হাইব্রিড প্রকৃতির আকারযান। হেলিকপ্টারের মতোই টেক অফ ও ল্যান্ডিং করতে পারে। এটি একটি 2-in-1 উড়ন্ত মেশিন, যার নাম V-22 অসপ্রে। বিদেশের মাটিতে ডক্টর হুমায়ুনের এমন সাফল্যে গর্বিত এলাকাবাসী তথা বাংলাদেশের মানুষ। আমাদের গর্বিত সন্তান, বাঙালি জাতির গর্বিত সন্তান, আমাদের অহংকার, বাংলাদেশের আইকন বৈজ্ঞানিক হুমায়ুন কবির। উনি ছাত্র জীবনে লেখাপড়া করছে এবং কেরোসিন বেচছে এবং বৈজ্ঞানিক করছে, বড় বৈজ্ঞানিক করছে। বিজ্ঞানী হুমায়ুন কবির 1986 সালে প্রথম আবিষ্কার করেছেন রিমোট নিয়ন্ত্রিত H-5 হাইন্স হেলিকপ্টার। 75 বছর বয়সী এই উদ্ভাবক বর্তমানে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বোয়িং কোম্পানিতে ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে কর্মরত। এ পর্যন্ত তার 35টিরও বেশি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।